দর্শক আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি দি কনভারসেশনে। বরাবরের মতোই আপনাদের সঙ্গে আছি আমি তালহা আহমেদ। আজকে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে ঋষি সুনাক গতকাল ইনফ্যাক্ট তার ক্যাবিনেট রিশাফল করেছে এবং বেশ কিছু অ্যাট্রাকশন এখানে আছে। যদিও অনেকেই প্রত্যাশা করছিল বা ইট ওয়াজ এক্সপেক্টেড যে সুয়েলা ব্রাভারম্যান ফর্মার হোম সেক্রেটারি তাকে সরিয়ে দেওয়া হবে, কিন্তু ফর্মার প্রাইম মিনিস্টার ডেভিড ক্যামেরনের ফরেন সেক্রেটারি হিসেবে ফ্রন্টলাইন রাজনীতি আবার ফিরে আসা বলা যায় যে অনেকটাই চমক। পাশাপাশি আমরা দেখেছি যে আরও বেশ কিছু পরিবর্তন তার মন্ত্রিপরিষদে করেছে। বিশেষ করে এস্থার ম্যাকভে, সাবেক এমপি এবং সাবেক মিনিস্টার, তাকে ফিরিয়ে আনা হয়েছে অ্যাজ এ মিনিস্টার ফর কমন সেন্স। তো আজকে আমরা বোঝার চেষ্টা করব যে ইউকে রাজনীতি কোন দিকে যাচ্ছে। আমরা সর্বশেষ যে রিশাফলিং দেখলাম এটার মধ্য থেকে আমরা কি বার্তা পাই। পাশাপাশি সুয়েলা ব্রাভারম্যান যাকে সরিয়ে দেওয়া হয়েছে সে আজকে প্রাইম মিনিস্টারকে বেশ কড়াভাবে সমালোচনা করেছে, বলতে চেয়েছে যে প্রধানমন্ত্রী উইক এবং সে কোনো সিদ্ধান্ত নিতে পারে না। তো এইটা থেকে আমরা কি বুঝতে পারি? পাশাপাশি এই সবচেয়ে বড় বিষয় যেটা হলো যে সুয়েলা ব্রাভারম্যানকে যে কারণে সরিয়ে দেওয়া হয়েছে, যে কোনো মানুষ, সিরিয়াস পলিটিশিয়ান তো বটেই, বাট ব্রিটেনের যে কোনো সচেতন মানুষ ধরে নেবে যে এইরকম কথাবার্তা যদি কেউ বলে তার পক্ষে ফ্রন্টলাইন রাজনীতিতে পজিশন ধরে রাখা সম্ভব না। তারপরেও কেন সুয়েলা ব্রাভারম্যান এইরকম একটি অনেকটা সাংঘর্ষিক অবস্থানে গেল, বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য মূল্যবান অতিথি আমাদের সঙ্গে আছে। তাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি। তার পূর্বে স্মরণ করে দিতে চাই যে প্রোগ্রামটি আপনাদের জন্য। আজকের এই বিষয়ে আপনাদের কোনো মন্তব্য কিংবা জিজ্ঞাসা যদি থেকে থাকে নিঃসংকোচে আমাদের সঙ্গে সরাসরি অন এয়ার শেয়ার করতে পারেন। তা করার জন্য যে নাম্বারে কল করতে হবে সেটি টিভির পর্দায় বিভিন্ন সময় দেখতে পাবেন। যদি আমরা কল সব বা অধিকাংশ কলই হয়তো নিতে পারবো না, আমরা চেষ্টা করব কিছু কল, এক দুইটি কল নেওয়ার। যারা প্রোগ্রামটি টিভির সামনে বসে দেখতে পারছেন না তাদেরকে আমাদের এই প্রোগ্রাম এই মুহূর্তে কিংবা আমাদের সম্প্রচার শেষ হওয়ার পরেও আপনাদের সুবিধা অনুযায়ী সময় দেখার আমন্ত্রণ জানতে পারেন। তা করতে হলে যেতে হবে TV1 UK ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল অথবা অ্যাপ ডাউনলোডের মাধ্যমে প্রোগ্রামটি আপনাদের সুবিধা অনুযায়ী সময়ে দেখতে পাবেন। আসুন অতিথিদের সঙ্গে পরিচয় করে দিই। প্রথমে আমি পরিচয় করে দিচ্ছি, আমার ডানে আছে সাজু আহমেদ, জার্নালিস্ট। সাজু ভাই, আপনাকে আমাদের প্রোগ্রামে স্বাগতম। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে আরও যোগ দিয়েছেন সাবেক কাউন্সিলর ব্যারিস্টার খালেদ নূর, আপনাকে আমাদের প্রোগ্রামে স্বাগত। আপনাকেও ধন্যবাদ, থ্যাংক ইউ। এবং আমাদের সঙ্গে জুমের মাধ্যমে যোগ দিয়েছে কনজারভেটিভ রাজনীতির সঙ্গে জড়িত এবং আরেকজন সাংবাদিক ইব্রাহিম খলিল, আপনাকে আমাদের প্রোগ্রামে স্বাগতম। আসসালামু আলাইকুম, আপনাকে ধন্যবাদ। ইব্রাহিম খলিল, আপনাকে দিয়ে শুরু করি। গত 50 বছর ইতিহাসে সাবেক কোনো প্রধানমন্ত্রী ক্যাবিনেট কোনো পজিশনে ফিরে আসছে এরকম নজির নেই। তো এই যে একটা এবং এমন একজন প্রধানমন্ত্রী যাকে বলা হয়ে থাকে যে এখন ব্রিটেনে যতগুলো প্রবলেম আছে সেই সবগুলো প্রবলেমই তার সিদ্ধান্ত, ভালো কিংবা মন্দ সিদ্ধান্তের কারণেই উদ্ভূত হয়। তো আপনি একজন সাংবাদিক এবং কনজারভেটিভ পার্টির সঙ্গে সম্পৃক্ত থাকার সুবাদে আপনার প্রতিক্রিয়া জানতে চাইব যে এই পরিবর্তনকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? ধন্যবাদ। আসলে এটি গত 2 থেকে 3 দিন ধরে বেশ বার্নিং একটা ইস্যু এবং আমাদের চলমান ইউক্রেন যুদ্ধ কিংবা গাজা ইসরায়েল যে কনফ্লিক্ট, এটার মধ্যে ব্রিটেনের এই যে পরিবর্তিত রাজনীতি আসলে খুবই আলোচিত হচ্ছে পুরো বিশ্ব জুড়েই। আর এটি আসলেই অবাক করার বিষয় যে সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন তিনি আবার ফিরে এসেছেন এবং তিনি প্রধানমন্ত্রী থেকে ফরেন সেক্রেটারি হয়েছেন। এটা অনেককেই অবাক করেছে এবং অনেকে সারপ্রাইজ হয়েছেন। তো আপনার যেটা মনে হচ্ছে যে এটা আসলে অতীতে হয়েছে 70s এর দিকে একজন প্রধানমন্ত্রী তিনি পরবর্তীতে ফরেন সেক্রেটারি হয়েছিলেন। আর এটা আসলে এই ধরনের কালচার এর আগেও ছিল এবং এটা কোনো নতুন এরকম ছিল, কিন্তু আমার মনে হয় না আমাদের কারো জীবদ্দশায় ক্যাবিনেট পজিশন, বিশেষ করে পররাষ্ট্রমন্ত্রীর মতো পজিশন হাউস অফ লর্ডস এর নিয়োগ দেওয়ার মাধ্যমে কাউকে বানিয়েছে এরকম নজির আমার মনে পড়ে না। হ্যাঁ, এটা হচ্ছে আপনি যখন কোন নির্বাচিত এই ধরনের একটা সেক্রেটারি পজিশনে আসতে হলে আপনাকে নির্বাচিত এমপি হতে হয়। এমপি যেহেতু হওয়ার সুযোগ নেই, সেই হিসাবে তাকে হাউস অফ লর্ডস এর সদস্য করে তাকে নিয়ে আসা হচ্ছে। যদিও তিনি হাউস অফ কমন্সে তার বিভিন্ন প্রশ্নোত্তর পর্বে তিনি আসতে পারবেন না, কিন্তু হাউস অফ লর্ডস এ তিনি
প্রশ্নোত্তর পর্বে অংশ নিতে পারবেন। কিন্তু এটা সামগ্রিক একটা প্রেক্ষাপট হচ্ছে, কারণ বর্তমানে যে ভৌগোলিক রাজনীতি কিংবা বিশ্ব রাজনীতির যে অবস্থা এবং ব্রিটেনের যে পারিপার্শ্বিক রাজনীতির যে অবস্থা, এটা কিন্তু এই সময়ের মধ্যে একজন দক্ষ ডিপ্লোম্যাট, একজন দক্ষ রাজনীতিবিদ, একজন দক্ষ ফরেন সেক্রেটারি ব্রিটেনের জন্য খুবই প্রয়োজন। আপনারা দেখছেন সুয়েলা ব্রাভম্যান কিংবা অন্যান্য সেক্রেটারি গুলা প্রতি বছরই কিন্তু চেঞ্জ হচ্ছে, নেতৃত্বের পরিবর্তন হচ্ছে। তাদেরকে যে উদ্দেশ্যে কিংবা যেভাবে যে কারণে তাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে, তারা তার শতভাগ দিতে পারছেন না। এই জন্যই আমার মনে হচ্ছে প্রধানমন্ত্রী তার একটা একটা সারপ্রাইজ নিয়ে এসেছেন, এবং তিনি মনে করেন তার একটা কনফিডেন্ট রয়েছে যে ডেভিড ক্যামেরন যেহেতু এক মেয়াদ তিনি টানা 6 বছর তিনি প্রধানমন্ত্রী ছিলেন, এবং জি পরবর্তীতে আপনারা জানেন ব্রেক্সিটের কারণে তাকে সরে যেতে হয়েছে। তিনি অনেস্টলি তিনি সরে গিয়েছিলেন, যেহেতু তার পক্ষে ভোটটা ছিল না। ব্রেক্সিটের পক্ষে মতামত যাওয়ার কারণেই কিন্তু তিনি ছেড়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রিত্ব। এবং আমার মনে হচ্ছে ডেভিড ক্যামেরনের এখনো ব্রিটেনকে অনেক কিছু দেওয়ার রয়েছে, এবং তার যে স্কিল এবং তার যে নেটওয়ার্ক এবং তার যে ফরেন পলিসি বলেন, কিংবা আপনি এই মুহূর্তে ব্রিটেনের জন্য আপনি দেখেন ইউক্রেন ওয়ার কিংবা গাজা ইসরায়েল কনফ্লিক্ট, এই সমস্ত বিষয়, এবং আগামীতে আরো অনেকগুলো আপনার ওয়ার কিংবা অনেকগুলো কনফ্লিক্ট সামনে আসতেছে। এই জন্য ব্রিটেনকে সঠিকভাবে নেতৃত্ব দেওয়া, ফরেন পলিসি গুলা নির্ধারণ করা, এগুলোর জন্য একজন দক্ষ কানেকটিভ এবং আপনার বাংলায় বললে একদম ফাঁকা একজন রাজনীতিবিদ খুবই প্রয়োজন এই মুহূর্তে। কারণ অন্যান্য যারা রয়েছে তাদেরকে আসলে দিয়ে হচ্ছে না, সম্ভব হচ্ছে না। আপনারা এটা আপনাদের সবার সামনে কিন্তু এটা ঠিক দিবালোকে আছে। নিয়ে স্পষ্ট। আচ্ছা, আমরা ওই ইস্যুগুলোতে আরো মোর স্পেসিফিকলি আসছি যে বিশেষ করে গাজা ওয়ারকে সামনে রেখে ডেভিড ক্যামেরনের অ্যাপয়েন্টমেন্ট কি বার্তা দিচ্ছে। এবার তার আগে খালেদ নূর, আপনার কাছে সিমিলার প্রশ্ন থাকবে। আমরা যদি সোয়েলা ব্রাভারম্যানের চিঠি দেখি, যেটা সে প্রাইম মিনিস্টারকে অ্যাড্রেস করে দিয়েছে, ইফেক্টিভলি শি ইজ কলিং হিম বিট্রেয়ার, যে সে তার ওয়াদা থেকে সে বিট্রে করেছে, এবং সে এটাও বলতে চাচ্ছে অনেকটা যে হার সাপোর্ট অফ পিভটাল, যে তার সাপোর্ট ছাড়া সে প্রাইম মিনিস্টার হতে পারত না, এবং তার সাপোর্টটা সে স্পেসিফিক অ্যাসিওরেন্স বা প্রমিসের ভিত্তিতে দিয়েছিল, যে প্রমিসগুলো প্রাইম মিনিস্টার রাখেনি। তো এই যে একটা এপিসোড আমরা দেখতে পাচ্ছি আমাদের বর্তমান রুলিং পার্টির মধ্যে, এইটা আমাদের বর্তমান রাজনীতির ব্যাপারে, রাজনৈতিক অবস্থার ব্যাপারে কি বার্তা দেয়? ওকে, থ্যাংক ইউ। ফার্স্ট অফ অল যেটা বলতে চাই, ইব্রাহিম খলিল যেখান থেকে শেষ করেছেন সেখান থেকে শুরু করি। অ্যাবাউট দ্য ডেভিড ক্যামেরন কামব্যাক এজ এ ফরেন মিনিস্টার। যদিও খুব বেশি এক্সাম্পল নেই, একটা এক্সাম্পল একটা পত্রিকায় দেখছিলাম লেখা আছে, যেখানে বিবিসিতে এটা কোট করা হয়েছে। বাট এবং 1980 দিকে লর্ড ক্যারিংটন একজনকে আবার কনজারভেটিভের মন্ত্রী হিসাবে নিয়ে আসা হয়েছিল, সেটা আপনার ফকল্যান্ড ওয়ারের পরে। দেখেন, কনজারভেটিভ পার্টি এখন বলা যায় প্রায় 13 years since 2010 in government, and we all know that the Conservative Party is going through some difficulties. Not only difficulty that the party created by the party, some of the situation and party's policy. And since the situation was Suella Braverman, because of her comments she made, and I would say that country like UK, it is very unexpected, very unfortunate, and majority people, those are careful about the politics and understanding the situation. They don't expect that as somebody Secretary of State of a government making some derogatory comment with her own citizens. Those are effectively expressing their freedom of expression, freedom of right. Those are pro-Palestinian march, that is hate march, and also clearly accusing police that taking the side. This is something. This is something very serious. So that means it is. আমি সেটা বলছি যে she created a situation. হোম সেক্রেটারি মানে দেশের ইন্টারনাল ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের সর্বোচ্চ পর্যায়ে সে বসে, এবং তার পুলিশের যদিও স্বাধীনতা আছে, কিন্তু আলটিমেটলি পুলিশ তো ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আনসারেবল টু দ্য হোম সেক্রেটারি। তো সেইখানে এই যে একজন সিটিং হোম সেক্রেটারি, ক্লিয়ারলি তার একটা ডিফারেন্স অফ অ্যাপ্রোচ বা ভিউ এবং পুলিশের সঙ্গে, যেটা সে পাবলিকলি বলল এবং পুলিশকে অ্যাটাক করলো। এই যে একটা নজিরবিহীন অবস্থা,
এবং সেইটা থেকে এখন আমরা যদি দেখি যে সে যেভাবে প্রাইম মিনিস্টারকে অ্যাটাক করছে, মানে এটা আমাদের রাজনীতির, মানে আমরা কি তাহলে রাজনীতি এতদিন যেভাবে বুঝে আসছি, দেখে আসছি, সেইটা কি কমপ্লিটলি মানে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে দেওয়া হলো? আমরা কি নতুন ধরনের কোনো রাজনীতি দেখতে যাচ্ছি কিনা? আসলে এই আনসারটা আই থিঙ্ক সো ফর ফিউ মান্থস ago I discussed the same issues in another TV show, I think so, NTV. And if you look at the situation of Boris Johnson's prime ministerial and his some of the actions and some of the activities and his personal conduct, it is something that people are finding the UK politics they used to be thinking that is very high level. Okay. All the people all over the world think about the UK democracy and parliamentary democracy and politics as some sort of standard. And if somebody like Prime Minister, a government minister and secretary, they talk like this, they act like this, that people definitely have some sort of negative attitude to the politics and the politician in general. And it is something really bad for the society and country at large and the politics as well. End of the day, we don't like politicians. End of the day, we like sometime get fed up with the political activities. But political decision made by the politician affect everyone. Therefore, it is important that everyone should be involved with politics. But these kinds of action activities and the statement made by our prime minister, Boris Johnson, and then especially Suella Braverman, this is something is very serious, and I think so damage the credibility of a particular government and also. But in terms of this, I want to just one issue to just comment on this matter about David Cameron come back as a foreign minister. I think so I was trying to say that Conservative was facing some difficulties, and I think so Rishi Sunak done as a good job in terms of his particular reputation, a reputation of government. And I think so what I would say that is a facelift the Conservative Party's government after this last 2-3 weeks or about the situation. আমরা এটাতে আসবো, এটা And কতটুকু therefore I facelift think না- so the discussion matter and the important issue. ঠিক আছে, আমরা আসছি কতটুকু ফেসলিফট এবং আলটিমেটলি ফরেন পলিসিতে এটার কি ইফেক্ট পড়বে সেটা আমরা আসছি। বাট ভেরি ব্রিফলি, সাজু আহমেদ, আপনি খুব ধৈর্য সহকারে শুনছেন। একটা অভিযোগ কিন্তু আছে যে ঋষি সুনাক উইক প্রাইম মিনিস্টার, তার পার্টির মধ্যে সিরিয়াস এজেন্ডার অভাব। আমরা কিং স্পিচ দেখলাম গত সপ্তাহে, which again by British standard quite dull and boring, seems to be the consensus, আমার বক্তব্য না। তো এখন যে এস্টার ম্যাকভে, again not necessarily a huge star, জিবি নিউজে গিয়ে সে মানে রাজনীতি ছেড়ে জিবি নিউজে গিয়ে সে প্রেজেন্টারের কাজ করছে, যে জিবি নিউজের অবজেক্টিভিটি, জার্নালিস্টিক স্ট্যান্ডার্ড নিয়ে বিরাট প্রশ্ন আছে, এইরকম একজনকে সে ফিরিয়ে আনছে। ডেভিড ক্যামেরন কতটুকু ভালো মন্দ আমরা সেই আলোচনায় কিছুক্ষণ পরে আসছি, কিন্তু ডেভিড ক্যামেরন আমাদের সমসাময়িক সময়ের সবচেয়ে নেগেটিভ একটা দিকের সঙ্গে, মানে দেশকে সবচেয়ে বেশি ক্রান্তিকালে ফেলানোর মতো ঘটনার সঙ্গে তার অ্যাসোসিয়েশন, তাকে ফিরিয়ে আনছে। তো এটিকে এই বার্তা দিচ্ছে যে আসলে কনজারভেটিভ পার্টি এতটাই উইক হয়ে গিয়েছে এবং তাদের রাজনীতির মান এতটাই দুর্বল হয়ে গিয়েছে যে দে আর ডেসপারেটলি সিকিং টু ব্রিং, মানে যারে পায় এর নিয়ে আসার চেষ্টা করছে, যে মানে একটা ডেসপারেট অ্যাটেম্প্ট নিজেদেরকে একটু শোর আপ করা। এইটা আসলে আপনি দেখবেন যে আপনি কনজারভেটিভ পার্টির যদি ইতিহাস দেখেন, আগে আমাদের ওই যে মহিলা প্রাইম মিনিস্টার যিনি হলেন আগে, উনি থ্যাচার না, মার্গারেট থ্যাচার, উনি 1959-এ প্রথম এমপি হন, অ্যান্ড 1979-এ উনি প্রাইম মিনিস্টার হন 20 বছর পরে। আর আপনি যদি দেখেন আমাদের ঋষি সুনাক কত বছর আগে এমপি হয়েছেন, কত বছর আগে, 2010-এ সম্ভবত, 2010-এ মনে হয়, এবং 2000 আপনার এই 14 আই থিংক সম্ভবত 14-এ সে 14 মানে 5 বছরের মধ্যেই কিন্তু উনি প্রাইম মিনিস্টার হয়ে গেছেন। তো প্রাইম মিনিস্টার হওয়ার জন্য বা মন্ত্রী হওয়ার জন্য আগে যে একটা ট্রেন্ড ছিল প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির মধ্যে, এই ট্রেন্ডটা কিন্তু এখন অনেক কমে গেছে। এখন দেখা গেছে যে কোনো জন হুট করে দেখা যাচ্ছে ইলেকশন আপনার পলিটিক্সে আসছে। সেদিক দিয়ে দেখলে তো ক্যামেরনও এরকম ছিল না একটা, তাই না? কারণ সে এমপি হওয়ার খুব বেশি দিন বাকি না, আমি এটাই বলতেছি যে আপনার এখন যে আপনার কনজারভেটিভ পার্টির মধ্যে যে ট্রেন্ডটা শুরু হয়েছে, আপনি যেটা বলতেছেন যে ওদের মধ্যে হয়তো লিডারের অভাব বা ওদের মধ্যে মেধার অভাব, এর জন্য ওরা টেনে টেনে যারা, আমরা বাংলায় একটা কথা আছে যে যিনি মানে বাতিল মাল, যিনি চলে গেছেন, ওনাকে আবার এখানে টেনে নিয়ে আসা হচ্ছে। কারণ এটা লেবার পার্টিতে আপনি দেখবেন যে দুই পার্টিতেই দেখা যাচ্ছে যে এখন আসলে আগের মতো যে আপনার
যে আপনার ডেডিকেটেড যে নেতা ছিল, এই নেতাগুলা কিন্তু আপনার কমে যাচ্ছে প্রতিটা পার্টিতে। কারণ মানুষ এখন পলিটিক্স থেকে অনেক, এই যে দেখেন আপনার এড মিলিবান এন্ড ডেভিড মিলিবান, ওনারা দুই ভাই ছিল। তারপরে এড মিলিবানের পরে আরেকজন এসেছিল, উনি ওই যে ডান্সিংয়ে চলে গিয়ে উনি পেশা পরিবর্তন করে ফেলেছে পলিটিক্স থেকে। পলিটিক্সের প্রতি এই দেশের মানুষের যে ওভারঅল আপনি দেখবেন এই দেশে যারা বড় হচ্ছে সবারই পলিটিক্সের প্রতি একটা আপনার মানে উদাসীনতা। কারণ সবাই মনে করে যে পলিটিশিয়ানরা মানে সঠিক কথা বলে না, বা ওরা কথা ঘুরিয়ে পিছিয়ে বা মিথ্যা কথা বলে। এখন দেখা যাচ্ছে যে আপনি এই যে গত কয়েকদিন ধরে যে পলিটিক্সের মধ্যে একটা অস্থিরতা বিরাজ করছে, এখানে আপনি দেখবেন যে ওরা সাদাকে কালো বলছে, কালোকে সাদা বলছে, মানে ওরা ওদের মুখ দিয়ে যা কিছু বেরোচ্ছে ওইটাই বলছে। এবং আরেকটা আপনি মজার জিনিস দেখবেন, আপনি যদি এই যে সুয়েলা ব্রেভারম্যানের যদি স্পিচটা দেখেন, এই স্পিচ ওই যে সে 3 পেজের যে একটা লেটার লিখেছে প্রাইম মিনিস্টারের কাছে, ওইখানে কিন্তু সে যেটা কথা বলছে, আপনি যেটা বললেন যে আমি তোমাকে নিয়ে এসেছি মানে আমার সাপোর্টের কারণেই তুমি প্রাইম মিনিস্টার হয়েছে। এবং আরেকটা কথা সে সবসময় উল্লেখ করেছে যে এই দেশে যে হিউম্যান রাইট কমিশনে, যে ইউরোপিয়ান হিউম্যান রাইট কমিশনে কিন্তু ইউকে জয়েন করেছে 1950-তে, 56 সম্ভবত, হ্যাঁ, বা 54 1950-তে, 50 আছে, হ্যাঁ 1950-তে। আর 1973-তে ইউকে আপনার ইউরোপিয়ান ইউনিয়নে জয়েন করেছে। এইটা কিন্তু অনেক আগের। এবং আপনি যদি দেখেন যে ব্রিটিশ যে আপনার ফান্ডামেন্টাল প্রিন্সিপল অফ ব্রিটিশ ল, এই দেশে আপনি যে কেউ আসলে আপনি যদি এখানে ব্রিটিশ হইতে হন আপনার লাইফ ইন দ্য ইউকে পড়তে হয়, ওইখানে কিন্তু ফান্ডামেন্টাল প্রিন্সিপল অফ ব্রিটিশ ল যদি আপনি দেখেন, ইউরোপিয়ান কমিশনের সাথে কিন্তু ওইটা কন্ট্রাডিক্ট না, ওইটা কিন্তু সহজ না। কন্ট্রাডিকশন যেটা বিষয় যেটা হচ্ছে যে মানে ইউরোপিয়ান কনভেনশন অন হিউম্যান রাইট, যেটা মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এটার আসে, এবং ব্রিটেন একটা লিডিং কান্ট্রি ছিল সেটাকে ফর্মুলেট করার ব্যাপারে। এখন সে যেটা চাচ্ছে যে এখান থেকে সে তার পার্টির ম্যানিফেস্টোগুলা ফুলফিল করার জন্য তো সে হিউম্যান রাইট বলেন, মানবাধিকার বলেন, আর যাই বলেন সবকিছু ধ্বংস করেও সে তার পার্টির ম্যানিফেস্টোটা মানে ওই যে আপনার স্মল বুটের ওইটা সে বাস্তবায়ন করতে চাচ্ছে। এইটা এবং সে বলতেছে ওই দিক দিয়ে কিন্তু পুরো চিঠির মধ্যে মনে হয় 1.5 পেজই শুধু ইউরোপিয়ান হিউম্যান রাইট বা ওইগুলা সে বলছে যে ওইগুলা তুলে দেওয়ার জন্য, ওইগুলো না তুললে সে কোর্টে গেলে জিতবে না। এইটা তার মধ্যে যে একটা আগ্রাসী মনোভাব এবং একটা ডানপন্থী মনোভাব, এইটার কারণে আপনি দেখবেন সেই ইলেকশনে হারার পরেও কিন্তু সে তার ওই গ্রুপের মানুষ নিয়ে সে কিন্তু আপনার আলাদাভাবে সে নাকি আপনার নেক্সট আপনার লিডারের জন্য সে দাঁড়াবে। বা এই যে ডানপন্থী মানুষরা আপনার এই যে অ্যাগ্রেসিভ ভাবে পলিটিক্সে আসছে, এর জন্য কিন্তু আপনি আরো যারা পলিটিক্সে আগ্রহী ছিল, আমি মনে করি যে যারা শান্তিবাদী এবং শান্তিপূর্ণ মানুষ, ওরা পলিটিক্স থেকে আপনার উদাসীন হয়ে যাবে। ঠিক আছে, খালেদ ভাই আপনার কাছে আসি। আমি এই ইস্যুটা একটু পরে আসতে চাচ্ছিলাম, কিন্তু যেহেতু চলে আসছে আমরা অ্যাড্রেস করি। যে সুয়েলা ব্রেভারম্যানের বিষয়টা যদি আমরা দেখি, সে একজন মানে ইমিগ্রেন্টের সন্তান, রিফিউজি সম্ভবত ছিল তার প্যারেন্টসরা। ক্যারিয়ার দিক থেকে খুব ভালো করেছে এরকম কিন্তু না, লিগ্যাল প্র্যাকটিসে সে খুব ভালো করেছে এরকম কিন্তু এভিডেন্স নাই। মানে কোনোভাবে বলা যায় সে বিরাট একটা বড় লয়ার, এস্টাবলিশ লয়ার ছিলেন। রাজনীতিতেও তার খুব বেশি অ্যাচিভমেন্ট দেখানোর মতো কোনো অ্যাচিভমেন্ট নাই, কিন্তু সে যেভাবে আগ্রাসী একটা মনোভাব নিচ্ছে, এবং দেখা যাচ্ছে যে কনজারভেটিভ পার্টির মধ্যে তার একটা হিউজ সাপোর্ট কিন্তু আছে, সাপোর্ট বেজ আছে, এমপিদের মধ্যেও আছে। তো এইটা মানে এটা কিভাবে সম্ভব? মানে আমরা অ্যাজ এ কান্ট্রি কি আমরা কোথায় গেলাম যে একটা মানুষ এইভাবে পুরো একটা মানে দেশের সিস্টেম, ট্র্যাডিশন, নর্মগুলোকে মানে এত টুনকো বসে চেঞ্জ করে দিতে চায়? এই সাহসের তার এই মানে উৎসটা কোথায়, তার এই কনফিডেন্স বা স্ট্রেংথ অফ বিলিফের? I think that there are two things in this. One thing is that since Brexit, the issue about the ব্রেক্সিটের পর থেকে যে ইস্যুটা আলটিমেটলি এখন পর্যন্ত এখান থেকে যায় নাই, সেটা হলো যে আপনার ইমিগ্রেশন ইস্যুটা। ওকে, কনজারভেটিভ পার্টির মধ্যে যে রাইট উইং যে স্ট্রেংথ যেটা আছে, মেম্বারশিপ ব্লক যেটা আছে, এর মধ্যে কিন্তু অ্যান্টি ইমিগ্রেশন একটা সেন্টিমেন্ট সিরিয়াসলি কাজ করে এবং কাজ করতেছে, এবং দে হ্যাভ এ স্ট্রং গ্রাউন্ড of anti-immigrant sentiment. আমার যেটা মনে হচ্ছে যেটা I'm not able to make any comment about Suella Braverman personality or anything, because I don't want to make any judgment without any have a personal contact with her. But as a government minister, যতটুকু আমরা পাবলিকলি ততটুকু দেখতে পেরেছি এবং এ পর্যন্ত আমরা শুনলাম, এবং সবাই মোটামুটি কিছুটা চেষ্টা করতেছি খোঁজ খবর নেওয়ার জন্য, আমি বলবো যেটা ইজ ভেরি আনএক্সপেক্টেড, অ্যান্ড
আমরা যারা বিএমই কমিউনিটির, আমরা আশা করি যেটা যারা বিএমই কমিউনিটি থেকে গভর্নমেন্টের এবং পলিটিক্সে ইনভলভ হবে, দে উইল শো সাম সর্ট অফ attitude that it at least somehow, if not because when somebody got a government, they're not able to support any particular community. But we expect that at least some sort of You bring attitude, insight of that. insight of this thing, that it understand the community, where the community stand, and if you make any policy decision, at least think about that whether it is negatively affecting your community. আমি মনে করি যে সিএলএ গভর্নমেন্ট miserably have failed, and I don't think this is fail. আমি মনে করি এটা ইন্টেনশনাল, বিকজ সাজুরা টাচ করেছেন এটা সেটা সে এখানে। ক্লিয়ারলি তো বলছে, she made it very clear. এবং আজকে যেটা আমি এখানে আসার আগে ধরলাম যেটা চিঠি যেটা লেখা হয়েছে, যেটা ইট ইজ সামথিং লাইক ইটস পার্সোনাল গ্রাজ, এবং পলিটিক্সে এরকম অ্যাটিটিউড থাকাটাই ঠিক না। কারণ আমরা মনে করি যেটা কি পলিটিক্সটা হলো আপনার আর্ট অফ কম্প্রোমাইজ, এবং গভর্নমেন্টে থাকা না থাকাটা ডিপেন্ড করে প্রাইম মিনিস্টারের উপরে। ইট ইজ হিজ ডিসক্রিপশন, ইট ইজ প্রিরোগেটিভ। কাকে সে গভর্নমেন্টের মিনিস্টারিয়াল পজিশনে রাখবে, কাকে রাখবে না, এবং এটা গভর্নমেন্টের রুটিন কাজ, এটা হতেই পারে। এখন যখন এখানে ইব্রাহিম খলিল মেনশন করেছেন দ্য পারফরমেন্সের বিষয়টা, আমরা সকলেই জানি যে সুজালা বাবা নট ইজ দ্য ফার্স্ট টাইম, দিস ইজ দ্য সেকেন্ড টাইম শি হ্যাজ বিন সেক্ট ফ্রম দ্য cabinet position, and the same In fact, position, from the same position. same position. And I think so this is the something, there is lots of report in the media that Suella Braverman is doing everything what she was doing at the time, that she want that she is to be sacked from the government position, হ্যাঁ, অনেকে সেটা বলছে। intentionally, যাতে করে she can start her leadership campaign early on. নিউরো কারণ আমরা সকলেই জানি যেটা অপিনিয়ন পোলে Become a martyr and gain that sympathy. আমরা সকলেই জানি যেটা কি যে এখন যে অপিনিয়ন পোল যেটা থেকে শো করতেছে, কনজারভেটিভ এবং লেবার পার্টি অপিনিয়ন পোলে প্রায় 15%-এর মতো ডিফারেন্স আছে। ওয়েদার ইট ইজ হাউ মাচ উইল ইফেক্ট অ্যান্ড এক্সিকিউট ডিউরিং দ্য ইলেকশন টাইম, এ ডিফারেন্ট ম্যাটার। বাট পলিটিক্সে দেখা যাচ্ছে যেটা কনজারভেটিভ ইজ নট রিয়েলি গেইনিং এনি পপুলার সাপোর্ট, বাট মানে all likelihood is ইলেকশনের পরে একটা লিডারশিপ কন্টেস্ট আসতে পারে যদি conservative not able to win. But I don't think so something is good for her and the party and country at law, because at the moment country is facing a serious financial difficulties. ঠিক আছে, আমরা একটা বিরতিতে যাব, এরপর আমরা আবার ফিরে আসবো ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন দি কনভারসেশন। আমরা আজকে ব্রিটেনের রাজনীতি নিয়ে আলোচনা করছি। আমরা এই পর্যন্ত সুয়েলা বেবারম্যানের রোলটা নিয়ে আলোচনা করেছি। আমরা বোঝার চেষ্টা করছি যে রিশাফল যেটা আমরা এখন পর্যন্ত দেখলাম, এ থেকে কী বার্তা আমরা নিতে পারি। বিরতির পর আমরা আরও বিস্তারিত আলোচনা করব, বিশেষ করে এখনকার যে সবচেয়ে বড় ক্রাইসিস, আমাদের অনেকের হৃদয়ে রক্তকরণ ঘটায় যে ঘটনাটি, গাজার যে সিচুয়েশন, ফরেন মিনিস্টার বা ফরেন সেক্রেটারি পরিবর্তনের মাধ্যমে সেইখানে আমরা কোনো পরিবর্তন আশা করতে পারি কি না। একটি ছোট বিরতি যাচ্ছি, বিরতির পর আবার এইগুলো আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন।
সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিরতির পর আবারও আপনাদেরকে দি কনভারসেশনে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি তালহা আহমেদ। আজকে আমরা ব্রিটেনের সমকালীন রাজনীতি নিয়ে আলোচনা করছি, বিশেষ করে প্রধানমন্ত্রী ঋষি সুনাকের ক্যাবিনেটের যে রিশাফল এবং রিশাফলের ব্যাকগ্রাউন্ড এবং রিশাফলের যে চমক, সেইগুলো নিয়ে আমরা আলোচনা করছি। সময় আমাদের খুবই স্বল্প, তো আমরা এই সেগমেন্টে দুটো বিষয় বোঝার চেষ্টা করব। প্রথমত, ডেভিড ক্যামেরনের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বা ফরেন সেক্রেটারি হিসেবে নিয়োগ দেওয়ার মাধ্যমে ব্রিটেনের ফরেন পলিসিতে মেজর কোনো পরিবর্তন আমরা আশা করতে পারি কি না, পাশাপাশি আগামী নির্বাচনকে সামনে রেখে এই মুভ কিনা, এবং যদি সেটা হয়ে থাকে তাহলে ডেভিড ক্যামেরনকে ক্যাবিনেটে ফিরিয়ে আনার মাধ্যমে ঋষি সুনাক কী বার্তা দিতে চাচ্ছে। তার পূর্বে ইব্রাহিম খলিল, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি জি, শুনতে পাচ্ছি। একটি বিষয় যেটি মানে আপনার কাছে আমি জানতে চাইব যে আমরা যে রিশাফলটি দেখলাম এবং আমরা অলরেডি কিছু আলোচনা করেছি যে ডেভিড সুয়েলা ব্রেভারম্যানকে সম্ভবত কারেন্ট কনজারভেটিভ অ্যাডমিনিস্ট্রেশনের সবচেয়ে বেশি রাইট উইং পলিটিশিয়ান ছিলেন, এবং দেখা যাচ্ছে যে স্যাকিংয়ের পরে সে আরও অনেক বেশি আগ্রাসী একটা অবস্থানে গেছে। তো কনজারভেটিভ পার্টির সঙ্গে সম্পৃক্ত থাকার সুবাদে আপনার কি মনে হয় যে কনজারভেটিভ ইজ এ ভেরি রাইট উইং, অ্যাগ্রেসিভ এবং এথনিক মাইনরিটিদের প্রতি খুবই হোস্টেল একটা পার্টি? আসলে এটা সরাসরি এই মন্তব্যটা কতটুকু করার যুক্তিযুক্ত এটা আমার হয়তো মনে হচ্ছে না, কিন্তু একটা বিষয় যেটা হচ্ছে যে আমি বলবো প্রত্যেকটা পার্টিতেই আপনার রাইট উইংস কিংবা লেফট উইংস দুটি ধারাই থাকে। আপনি যদি লেবার পার্টিতে যান কিংবা কনসারভেটিভ পার্টি পর্যালোচনা করেন, দুটি পার্টিতে কিন্তু লেফট এবং রাইট দুটি ধারা রয়েছে, কট্টর এবং যারা যারা একটু মেনে নিতে চান, মেনে নিতে পারেন, এরকম আপনি দুটি ধারার কথা বললেন, কিন্তু আমরা যদি সুয়েলা ব্রেভারম্যানের ভূমিকাগুলো দেখি, মিলিয়ন মানুষ মার্চ করছে, সে বলছে এগুলো হলো হেট মার্চ। হ্যাঁ, তারপরে দেখা যাচ্ছে যে নন রেসিস্ট অ্যান্ড ইসলামোফোবস এরা মার্চ করছে, ঘোষণা দিয়েছে তারা প্রতিহত করতে চায়, ভায়োলেন্সে জড়িত হয়েছে। কিন্তু সুয়েলা ব্রেভারম্যান হোম সেক্রেটারি থাকার পরেও এদের ব্যাপারে সে কোনো ধরনের মন্তব্য সে করেনি, এবং সে ইমিগ্রেন্টদের ব্যাপারে তার যে অবস্থান, এইটার জন্য সে ব্রিটেনের শত বছর, হাজার বছরের যে লিগ্যাল ট্র্যাডিশন আছে সেইগুলোকে সে পরিবর্তন করে দিতে চায়। তা আপনি কি এইটাকে শুধুমাত্র মানে নর্মাল একটা মোর স্লাইটলি টু দ্য রাইট অফ দ্য পার্টি হিসেবে দেখছেন? আপনার কি মনে হয় না যে এটা অনেক বেশি আগ্রাসী এবং অনেক বেশি রাইট উইং? না, এটা কোনো ক্ষেত্রেই আসলে বাড়াবাড়ি কিংবা কঠোরতার ব্যাপারে আপনি দেখেন সুয়েলা ব্রেভারম্যান যে কঠোরতা এবং বাড়াবাড়ি তিনি করেছিলেন, তার একটা রেজাল্ট তিনি ইতিমধ্যে পেয়ে গেছেন। আর এটাই তো আপনারা দেখতে পাচ্ছেন যে তিনি যে মন্তব্য করেছিলেন, তার এই মন্তব্যের জেরেই কিন্তু তিনি আজকে তার পদ হারিয়েছেন, এবং ডেভিড ক্যামেরনকে নিয়ে আসা হয়েছে, এবং জেমস ক্লেবারলি যিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, তিনি এখন হোম সেক্রেটারি। তো সেক্ষেত্রে আসলে রাইট লেফট দুটি ধারার মধ্যে এই কিন্তু একটা একটা স্বাভাবিকভাবে একটা মাঝামাঝি একটা ধারা অলওয়েজ কাজ করে, এবং তারা চান যে দুটি বলয়কে নিয়েই আসলে কাজ করা। কারণ এখন যে ইন্টারন্যাশনাল পলিটিক্স কিংবা ভূ রাজনীতি, বিশ্ব রাজনীতির যে অবস্থা, তার মধ্যে দিয়ে আসলে আপনি খুব কঠোর হয়েও আপনার চলা খুবই মুশকিল হবে, এবং খুবই একদম ফ্লেক্সিবল হয়েও কিন্তু পলিটিক্স করাও এখন অনেক মুশকিল। সেক্ষেত্রে ব্রিটেনের যে পলিসি, সেটি কিন্তু কঠোর বলেন কিংবা ফ্লেক্সিবল বলেন, কোনো ধারাই কিন্তু কঠোরভাবে থাকা সম্ভব না, কারণ সবগুলো লবি, সবগুলো ধারাকে নিয়েই কিন্তু চলতে হবে। এবং এটার একটা রেজাল্ট আপনারা পেলেন, তিনি যে মন্তব্য করেছিলেন তার মন্তব্যের পরবর্তীতে কিন্তু যে প্রতিবাদ, যে ধরনের ক্যাম্পেইন গড়ে উঠেছিল, সেটার ব্যাপারে কিন্তু সরকার রেসপন্স করেছে, এবং সরকার যে রেসপন্স করেছে তার একটা প্রমাণ হচ্ছে আজকে সুয়েলা ব্রেভারম্যান তিনি। কিন্তু অনেকেই বলে যে সুয়েলা ব্রেভারম্যান ইজ পিচিং হারসেলফ আগামীতে লিডার হওয়ার জন্য, এবং পত্রিকার রিপোর্ট, অনেক রিপোর্টে বলছে যে ইন্টারনাল পার্টিতে তার একটা সিগনিফিক্যান্ট সাপোর্ট আছে, পার্লামেন্টারি পার্টি এবং ওয়াইডার পার্টিতে।
এটা এই ক্ষেত্রে আপনার সাথে আমি একমত, কারণ আপনারা জানেন সোহেল রাব্বন কিন্তু ইতিমধ্যে দুবার তিনি রিজাইন করেছেন। আপনারা তো জি এটা গতবার তিনি একটা ইমেল কেলেঙ্কারির জেরে তিনি রিজাইন করেছিলেন। জি আচ্ছা ঠিক আছে, আমরা একটা কল নিচ্ছি, আপনি ইন দ্য মিনটা আপনার আশা করছি আপনার টেকনিক্যাল ইস্যু দূর হয়ে যাবে। আসসালামু আলাইকুম কলার, কে বলছেন, কোত্থেকে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম, আমি শফিকুল, শুনতেছেন ভাইয়া? জি আমরা শুনতেছি, আমাদের সব ভিউয়াররা আপনার কথা শুনতে পাচ্ছে। খুব সংক্ষেপে আপনার প্রশ্ন বা মন্তব্য করুন। মাননীয় প্রধানমন্ত্রী ঋষি সুনাকের ক্যাবিনেট যে রিশাফল হয়েছে, আর রিশাফলের মাধ্যমে এই ফরমার প্রাইম মিনিস্টার ডেভিড ক্যামেরন ফরেন সেক্রেটারি, এটা শক্তিশালী হয়েছে আমাদের গ্রেট ব্রিটেনের গভর্নমেন্টের ক্যাবিনেট। যেহেতু বর্তমানে যুদ্ধ চলে ইসরায়েল এবং প্যালেস্টাইনের, এবং যুদ্ধ এই ডেভিড ক্যামেরন ফরেন সেক্রেটারি তার প্রাইম মিনিস্টার থাকাকালীন এই লিবিয়ার যুদ্ধ হয়েছে, তাই আমরা শক্তিশালী। আমার প্রশ্ন হইল ভাই, ওআইসির ঘুষো যে তোমরা যদি ওআইসি হজরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াটা হয়। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। কারণ আমার লাইনটি একটু কেটে গিয়েছিল, সরি তালহা ভাই। জি আমরা আসছি আপনার কাছে, আপনার পয়েন্ট ওখানে মানে মোটামুটি ক্লিয়ার। একটা বিষয় সাজু আহমদ আপনাকে দিয়ে শুরু করি, যে ডেভিড ক্যামেরন প্রধানমন্ত্রী ছিল, তার সময়ে তার একটা বিষয় যেটা ছিল যে তখন বলা হয়তো হুডি হাগিং টরি প্রাইম মিনিস্টার, মানে একটা প্রত্যাশা ছিল যে সে তরুণ, মোর কসমোপলিটান ইন আউটলুক, এমব্রেসিং ডাইভার্সিটি অ্যান্ড সন। এবং প্যালেস্তাইন ইস্যুতেও যদিও তখনকার সময়ে তার ভূমিকা নিয়ে সবাই হ্যাপি হইতে পারেনি, কিন্তু এখনকার সঙ্গে তুলনা করলে তখন কিন্তু ডেভিড ক্যামেরনের অধীনে যে কনজারভেটিভ পার্টি ছিল তাদের অবস্থানটা মাচ মোর রিজনেবল ছিল এখনকার তুলনায়। তো আপনি কি মনে করেন যে তাকে ফরেন সেক্রেটারি বানানোর মাধ্যমে ঋষি সুনাক এই সিগন্যাল দিতে চেয়েছে যে ব্রিটেনের ফরেন পলিসিতে পরিবর্তন আসতে পারে? ধন্যবাদ। আমি মনে করি যে প্রত্যেকটা পার্টির কিন্তু একটা ম্যানিফেস্টো থাকে, এবং এই দেশের কিন্তু ম্যানিফেস্টো অনুযায়ী ওরা কাজ করে, এবং সেই 2019-এ ওদের যে ম্যানিফেস্টো যেটা ছিল ওইটা নিয়ে কিন্তু ওরা আপনার ওদের কাজটা শুরু করেছে। এখন ম্যানিফেস্টো আপনার অনুযায়ী কিন্তু আপনার তার পার্টিটা চলে। এখন এই সরকারের কিন্তু আর দিন বেশি নাই, কিন্তু আপনার 1 বছরেরও কম সময়, বড় জোর 1 বছর, বড় জোরে 1 বছর। তো 1 বছরের মধ্যে ওদের যে ওরা কিন্তু জনগণ কিন্তু এই দেশে ভোট দেয়, কিন্তু আপনার এই দেশে দেখবেন মানুষ কিন্তু সবসময় দুই পার্টির ম্যানিফেস্টো দেখে কিন্তু আপনার মানুষ, বিশেষ করে সচেতন মানুষ যারা, বা বেশিরভাগ মানুষই আমি মনে করি সচেতন এই দেশে, ওরা কিন্তু ভোট দেয় ম্যানিফেস্টো দেখেই। ম্যানিফেস্টোটা কতটুকু উনার কারণে পরিবর্তন করবে, এবং না ম্যানিফেস্টোতে কিন্তু প্যালেস্তাইনের ব্যাপারে স্পেসিফিক কোনো প্ল্যাজ ছিল না। ফরেন পলিসিতে নর্মালি যেটা তাকে ব্রিটিশ গভর্নমেন্ট প্রত্যেকটা পার্টি বরাবরই রিইটারেট করে যে তাদের ব্রিটেনের স্বার্থে এবং আইনের শাসনের পক্ষে, জাস্টিস অ্যান্ড ফেয়ারনেসের পক্ষে তাদের একটা অবস্থান সবসময় সবগুলো পার্টি কম বেশি এটা করে থাকে, মেজর কোনো স্পেসিফিক ইস্যু ছাড়া। তো এইখানে এখন ব্রিটিশ গভর্নমেন্টের যে ফরেন পলিসি এই কয়দিন ছিল গাজার প্রতি তাদের যে স্ট্যান্ডস, এইটা অনেককেই মর্মাহত করেছে, কনজারভেটিভ অ্যান্ড লেবার অ্যান্ড আদার্স। হ্যাঁ, তো আপনার কি মনে হয় যে এখানে কোনো পরিবর্তন আসতে পারে? আমার কাছে মনে হয়, কারণ হচ্ছে গিয়ে আমাদের যে পররাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন, আমার কাছে মনে হয় যে উনি ব্রিটিশ, আপনি যেটা বললেন যে ব্রিটিশ বা আপনার কনজারভেটিভ পার্টির যে পলিসি, সবাই তো ব্রিটিশ পলিসিটাই ফলো করে বা যার যে পার্টি অনুযায়ী। তো আমার মনে হয় আমাদের পররাষ্ট্রমন্ত্রী সেইটা আপনার পালন করতে ব্যর্থ হয়েছেন বলেই সে নিয়ে এসেছে একজন আপনার পররাষ্ট্রমন্ত্রী যিনি আপনার প্রধানমন্ত্রীর মতো দায়িত্বে থেকে আপনার এই দেশকে নেতৃত্ব দিয়েছেন। তো উনার মাধ্যমে হয়তো ব্রিটিশ সরকার আরো ফ্লেক্সিবল ভূমিকা নিতে পারে বলে আমি মনে করি। ঠিক আছে, খালেদ, না আপনার কাছেও সেম প্রশ্ন, আপনার কি মনে হয় যে এখানে কোনো পরিবর্তন আমরা আশা করতে পারি? দ্য ফার্স্ট থিংস ফার্স্ট, দ্যাট আজকে যেটা বলা যায় যে প্রথম কাজ এজ এ ফরেন মিনিস্টার হিসেবে, ফরেন সেক্রেটারি হিসেবে ডেভিড ক্যামেরনের পক্ষ থেকে এক্সিকিউট বা ইমপ্লিমেন্ট করা হয়েছে বা মিডিয়া দেখলাম, সেটা হচ্ছে আমেরিকার সাথে করে একসাথে আমেরিকা এবং ইউকে মিলে হামাসের কিছু পার্সোনালিটির উপর একটু আপনার এম্বার্গো করা হয়েছে, এবং ফাইন্যান্স এবং লিডারশিপের উপর টেবলের উপর এম্বার্গো করা হয়েছে। এবং আমরা যদি দেখি যেটা কি 7th অক্টোবর থেকে বিশেষ করে গাজা কেন্দ্রিক যে সিচুয়েশন, এবং যেটা আমাদের সকলেইকে মর্মাহত করেছে, এবং আমরা প্রত্যেকেই যারা মুসলিম কমিউনিটি, ওয়াইডার কমিউনিটি, যারা ফেয়ার
মাইন্ডেড কমিউনিটি অল ওভার দ্য ওয়ার্ল্ড, সবাইকে আমাদেরকে খুবই আহত করেছে এবং সবাই মর্মাহত আমাদের পলিটিশিয়ানদের ভূমিকা এবং তাদের ইনঅ্যাকশন, যেখানে ইউনাইটেড নেশনস সিকিউরিটি সেক্রেটারি জেনারেল এবং যতগুলা ইউএন অর্গানাইজেশন সকলের পক্ষ থেকে ইমিডিয়েট সিজফায়ারের জন্য বলা হচ্ছে। কিন্তু আমরা এখন পর্যন্ত ইউকে এবং ইউএসের পক্ষ থেকে সিজফায়ার তো দূরে থাক, এখন পর্যন্ত ওর পাশাপাশি ল্যাঙ্গুয়েজে যেতে পারিনি আমরা। এখন পর্যন্ত বলা হচ্ছে হিউম্যানিটেরিয়ান পজ। ইফেক্টিভলি সেটা হলো আপনাকে 2-3 ঘন্টার জন্য আপনি খাওয়া দাওয়া দেন, এরপরে আবার যুদ্ধ করে কেউ মারা যাক, সমস্যা নাই। এটা হয়তো আলটিমেটলি কিছু ফিট করার পরে মেরে দেন, সমস্যা নাই। আমরা যেটা দেখলাম, যেটা কোয়েশ্চেন যেটা আপনি করছেন যে পলিসিগত কোনো চেঞ্জ হবে কি না, আমি মনে করি যেটা কি যে হি উইল মেনটেন দ্য স্ট্যাটাস কো, যেটা এখন আপনার কনজারভেটিভ পার্টির যে ফরেন পলিসি, যেটা আলটিমেটলি জেমস ক্লেভারের পক্ষ থেকে মেনটেন করা হয়েছে, এবং এটা আলটিমেটলি এটা স্ট্রংলি অ্যালাইন উইথ ইউএস অ্যান্ড ইউরোপিয়ান ইউনিয়ন। এখানে সিরিয়াস কোনো ধরনের চেঞ্জ আসবে ইমিডিয়েটলি আমি মনে করি না। তবে ব্যক্তিগতভাবে আপনি যেটা কমেন্ট করেছেন, যখন সে প্রধানমন্ত্রী ছিল 2010 উনি একবার সম্ভবত টার্কিতে একটা কমেন্ট করেছিলেন, সেখানে গাজাকে একটা প্রিজন, একটা ওপেন এয়ার প্রিজনের মতো একটা কমেন্ট করা হয়েছিল এবং বলা হয়েছিল যে সিচুয়েশন সাস্টেন করতে পারে না, এ মাস্ট বি ইমপ্রুভড। আমরা আশা করছিলাম হয়তো there's something like this will come from him as a foreign secretary, as a first act of action, executive action based by foreign secretary, but এটা আমরা আসলে দেখতে পারি নাই। এবং যেটা আমরা দেখতে পারলাম, যেটা আলটিমেটলি অ্যালাইন উইথ ইউএস, এরকম একটা পলিসি আসছে। এর মাধ্যমে যেটা বলতে চাচ্ছি, যেটা আমি যে পলিসিগত কোনো চেঞ্জ হবে আমার কাছে মনে হয় না ইমিডিয়েটলি। রাইট, বাট ইব্রাহিম খলিল, আপনার মানে কনজারভেটিভ গভর্নমেন্টের যে অবস্থান আমরা গাজার ইস্যুতে দেখলাম, উভয় পার্টি, বাট বিশেষ করে যেহেতু কনজারভেটিভ ক্ষমতায়, এটা অনেকেই ব্যতীত করেছে। এবং একজন কনজারভেটিভ এমপি ক্রিসপিন ব্লান্ট, হি ওয়েন্ট অ্যাজ ফার অ্যাজ সেইং যে ব্রিটিশ গভর্নমেন্ট ইফেক্টিভলি অ্যান্ড অ্যান্সিলারি অর কোলাবোরেটিং ইন ওয়ার ক্রাইম। তো এইরকম একটা অবস্থা থেকে আপনার কি মনে হয় যে ডেভিড ক্যামেরন খুব পরিবর্তন আনার ক্ষেত্রে কোনো ভূমিকা রাখতে পারে? আসলে একটা বিষয় আমাদের পরিষ্কার হওয়া উচিত, এটা হচ্ছে যে ডেভিড ক্যামেরন কিন্তু গাজা ইস্যুর জন্য তিনি ফরেন সেক্রেটারি নির্বাচিত হন নাই, কিংবা তাকে ফরেন সেক্রেটারি হিসেবে মনোনয়ন দেওয়া হয় নাই। এটা এটা আপনি যদি ডেভিড ক্যামেরনের স্পিচ, যেটা তিনি ফরেন সেক্রেটারি হওয়ার পরে যে তিনি বক্তব্য দিয়েছিলেন, সেই বক্তব্য থেকে যদি আপনি একটু ধরে নেন, তিনি কি বলেছেন? তিনি বলেছেন তার কাছে এখন একটি ইস্যু, সেটি হচ্ছে ব্রিটেনকে একটা বেটার রিপ্রেজেন্টেশন করা ওয়ার্ল্ডের মধ্যে। এবং তিনি তার একটা বক্তব্য হচ্ছে তিনি একটা ডেঞ্জারাস ওয়ার্ল্ডের কথা বলেছেন। এটা কি তিনি ইঙ্গিত করেছেন? এটা শুধু যে গাজা ইসরায়েল এটা নয়। আপনি দেখেন আগামী এই 6 মাস পরেই কিন্তু ইলেকশন। এটা ইলেকশন একটা ইস্যু থাকবে, একটা চ্যালেঞ্জ থাকবে কনজারভেটিভ পার্টির জন্য। এবং তিনি এই বর্তমানে যে কনজারভেটিভ পার্টির মধ্যে যে কেওস, এই কেওসের জন্য তিনি আসলে এই কেওসের একটা গুড নেগোশিয়েটর হতে পারে আমি মনে করি। আরেকটা হতে পারে তিনি যে ইউএস এর সাথে যে গ্লোবাল পুরো বিশ্বের যে একটা পরিবর্তিত রাজনীতি, আমেরিকার সাথে মিলে যে ব্রিটেন যে রিপ্রেজেন্টেশন করবে, এটার জন্য ডেভিড ক্যামেরন একজন যোগ্য ফরেন সেক্রেটারি হবেন। আরেকটা হচ্ছে আপনার কথাগুলো ঠিক আছে, কিন্তু ফরেন ইস্যু, ইয়েস, শুধু একটা ইস্যুর জন্য ফরেন সেক্রেটারি হয় না, কিন্তু এটা তো নিঃসন্দেহে বলা যায় যে গাজা ইস্যুটা শুধু গাজার জন্য, গ্লোবাল গাজা ইস্যুটা এসেছে বর্তমানে এই জাস্ট একটা রিসেন্ট বার্নিং ইস্যু। কিন্তু ডেভিড ক্যামেরন যে ফরেন সেক্রেটারি হয়েছেন, এটার একটা কিন্তু বিহাইন্ড একটা স্টোরি রয়েছে আমার মনে হচ্ছে। কারণ আপনি দেখেন সুয়েলা ব্রাভম্যানকে নিয়ে তাকে নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, নট ফর গাজা ইস্যু, এর আগ থেকে কিন্তু কথাবার্তা হচ্ছে। এটা আপনি খালেদ ভাই আমার সাথে একমত হবেন, তিনি লয়ার, আপনারা জানেন হোম অফিসের বিভিন্ন পলিসির ক্ষেত্রেও কিন্তু তার সাথে অনেক আর্গুমেন্ট হচ্ছে, জনগণের অনেক মতানৈক্য হচ্ছে, এবং অনেক কিছু বিষয়ে তিনি, এই যে রোয়ান্ডা ইস্যু, অনেকগুলো ইস্যু আসছে, এগুলা অনেক সময় সরকারের পলিসির বাইরে গিয়েও তিনি বাড়াবাড়ি করেছেন। আমি বলবো, আমি একজন পার্টির সদস্য হলে আমি বলবো তার অনেকগুলো বাড়াবাড়ি ছিল। তো সব মিলিয়ে এটা কিন্তু, আর গাজা ইস্যু এসেছে একদম রিসেন্টলি, তো সব মিলিয়ে exactly Palestine has been a major feature of UK foreign policy for at least the last 75 years.
না, এটা এক্স্যাক্টলি, কিন্তু আমি কনফ্লিক্টের কথা বলতেছি, যেটি কনফ্লিক্টটা তো ঠিক আছে ইব্রাহিম recent। খলিল, আসছি আপনার কাছে আবার। আমাদের সময় একদম কমে যাচ্ছে, আমার স্টুডিওর অতিথিদেরকে সময় দিতে চাই। আরেকটি বিষয় খুব ব্রিফলি আমি একটু টাচ করতে চাই, আপনাদের মন্তব্য জানতে চাইব যে কনজারভেটিভ পার্টি যখন ডেভিড ক্যামেরন লিডার হয় 2008-এ সম্ভবত, অ্যান্ড দেন প্রাইম মিনিস্টার হয় 2010-এ, এবং সে প্রাইম মিনিস্টার হওয়ার আগে বার্মিংহামে এক মুসলিম ফ্যামিলির সঙ্গে সে কয়দিন থাকলো, মানে যে ইমেজটা সে তৈরি করতে চাইছিল যে মডার্ন কনজারভেটিভ পার্টি উড বি অল এমব্রেসিং, অল ইনক্লুসিভ, এবং আমরা সেটা কিছু সুফলও দেখলাম। বেরানিস ওয়ার্সের মতো আরও অনেককে, ইনক্লুডিং ঋষি সোনাক, সাজিদ সহ আরও অনেককে সে কিন্তু তার অনেকটা তার ডাইরেক্ট কন্ট্রিবিউশনই বলা যেতে পারে। পরবর্তীতে যদিও তার ডিক্লাইন আবার একটু ডিফারেন্ট টার্ন নিয়েছে। তো আপনার কি মনে হয় যে এইটা একটা ফ্যাক্টর যে আগামী নির্বাচনে টরি পার্টির ব্যাপারে এখন যে একটা আবহ তৈরি হয়েছে, যে অ্যান্টি ইমিগ্রান্ট, অ্যান্টি মুসলিম, অ্যান্টি অনেক কিছু, এইরকম কোনো চিন্তা আছে, এবং যদি থাকে সেটা কতটুকু ফলপ্রসূ হবে? আসলে আমি কালকে মনে হয় আপনার আইটিভিতে একজন ওই যে আপনার যিনি অনেক 1979 থেকে উনি যে পোল করে থাকেন, খুব এক্সপিরিয়েন্স, তো ওনাকে নিয়ে আসছিল জন কার্টিস। হ্যাঁ, তো উনি একটা কথা বলছিলেন যে আমরা যে যদি আপনার পোলগুলা দেখি তাহলে টরি পার্টি এবং আপনার লেবার পার্টির মধ্যে ডিফারেন্সটা 20 ডিফারেন্সটা শতকরা 20 বার। তো উনি বলতেছেন যে এখন বাংলা যেটা কথা বলে যে ওই যে আইল ব্যাঙ্গে পানি ঢুকে গেছে, এখন ওইটারে আপনার ওই যে দামা চাপা যাওয়ার জন্য, এটার কমানোর জন্য যতটুকু কমিয়ে নিয়ে ড্যামেজটা লিমিটেশন, এবং ড্যামেজটা কেমনে কমানো যায়, তো এইটার জন্য হয়তো উনি এখানে দুইটা জিনিস আছে এখানে। আমরা যেটা আগে বলেছি এখানে যে আপনার যে আমাদের এখন যে প্রাইম মিনিস্টার, উনি কিন্তু ওই যে সেন্টার রাইট বা ওই যে রাইট উইং এর না, উনি কিন্তু মোটামুটি আপনার মিডল সাইডে। তো উনি আরেকজন মিডল সাইডের মানুষ নিয়ে আসছেন যাতে এই যে ড্যামেজ যেটা হয়েছে বা সোহেলা গভর্নমেন্টের কারণে যে ড্যামেজটা হয়েছে, ওই ড্যামেজটা কমিয়ে, এবং ওনার যে আপনার ওই ভদ্রলোক বললেন যেটা যে ডেফিনেটলি এখনকার যে পুলের বা হিস্টোরিক্যালি যেটা বলা হয় যে এটা ম্যাসিভ চেঞ্জ না হলে লেবার পার্টি ক্ষমতায় যাবে, বা ওই ব্যবধানটাকে কমিয়ে আনার জন্য হয়তো এখন কনজারভেটিভ পার্টি এটা চেষ্টা করে যাচ্ছে। যদিও অনেকে এই বিষয়টি বলছে, কিন্তু আমরা যদি ডেভিড ক্যামেরনের বিশেষ করে মানে প্রথম 2 বছর বাদ দিয়ে বাকি সময়টা দেখি, তার সময়ে অস্টারিটি প্রথমবারের মতো অনেক বছর পরে ব্রিটেনে আনা হইলো, এবং যেটার ফল মানে দুর্ভোগ এখনও মিলিয়নস অফ মানুষ ফেস করছে। আমরা যদি তার মিনি কনফারেন্স শুনি, সেখানে অলমোস্ট মুসলমানদেরকে টার্গেট করেই সে অ্যাটাক করি অনেকটা কথা বলেছে, এবং বেরানিস ওয়ার্সির মতো মানুষ যাকে সে নিয়ে আসলো তার ব্যাপারে অনেকটা হতাশা ব্যক্ত করেছে। 2014-তে যখন গাজায় এর আগের ইনকারশন হয়, তখন কিন্তু ব্রিটিশ গভর্নমেন্টের অবস্থাটা খুব একটা সুখকর ছিল না। তো আপনার কাছে কি মনে হয় যে আদৌ ডেভিড ক্যামেরন মানে কোনো চেঞ্জ আনবে, বা এটার কোনো মানে কতটুকু যুক্তিযুক্ত তার কাছ থেকে কোনো পরিবর্তন আশা করা? আমি মনে করি এটা মনে আনসার আপনাকে একটা দিয়ে দিচ্ছি একটু আগে। কথা বলছিলেন আপনি আলটিমেটলি সেম কোয়েশ্চেন আমি বলছিলাম, আমরা মনে একটু চেঞ্জ করি, আপনি যদি অ্যালাউ করেন আমি একটু কথা বলতে। আমি যেটা বলছি ওইটা দেখেন, কারণ সময় শেষ। ওকে, আমি মনে করি যেটা বলছি আগে যে আসলে আমার কাছে মনে হয় না খুব বেশি ভালো কিছু চেঞ্জ তার কাছ থেকে আসবে। আমি শুধু গাজা বলছি না, আমি বলছি ওভারঅল কতটুকু, আনলেস যদি আমরা কথা বলি বিয়ন্ড দ্য পলিটিক্স, দ্যাট অবভিয়াসলি আমরা এখন লেবার পার্টি যেটা এখন অপিনিয়ন পুল আমরা দেখতেছি, এবং কনজারভেটিভ অপিনিয়ন পুল, অবভিয়াসলি কনজারভেটিভ পার্টি গোয়িং ভেরি ডিফিকাল্ট সিচুয়েশন। আমি যেটা বলছিলাম, যেটা প্রথমে কমেন্টের ক্ষেত্রে যে ফেস লিফটিং, যেটা এর মাধ্যমে চেষ্টা করা হবে কনজারভেটিভ পার্টির পক্ষ থেকে যে ইলেকশন ক্যাম্পেইনটা এখন থেকে শুরু করার জন্য, এবং সামথিং প্রবাবলি দে এবল টু স্টার্ট দ্য ডাইমেনশন অফ মিডিয়া নেরেটিভ অ্যাবাউট দ্য কনজারভেটিভ পার্টি অ্যান্ড দ্য লাস্ট 2 days ইফ ইউ সি দিস মিডিয়া নেরেটিভ, আমি মনে করি এক্ষেত্রে তারা অনেকটা সফল ঋষি সুনাক। বাট অন দ্য আদার হ্যান্ড আমরা যেটা আশা করি লেবার পার্টির পক্ষ থেকে, আমরা মুসলিম ও বিএমই কমিউনিটি, আমরা কিন্তু আলটিমেটলি অনেকটা হতাশ। এখন আমরা যদি কম্পেয়ার করি বিটুইন কনজারভেটিভ এবং লেবার, আনফর্চুনেটলি দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন লেবার অ্যান্ড কনজারভেটিভ, বিকজ ঋষি সুনাক আসার পর কিয়ার স্টারমারের লেবার পার্টি এখন যে অবস্থায় অনেকটা এটা সেন্টার, ওকে, অ্যান্ড প্রিভিয়াসলি ইট ওয়াজ সেন্টার লেফট বা লেফট, ওকে। লেবার পার্টির ইতিহাসে আমরা যদি মনে করি যেটা কি যে 123 ইয়ার্সের হিস্ট্রিতে আমরা মাত্র 6 জন লেবার পার্টির পক্ষ থেকে প্রাইম মিনিস্টার ছিল। সেটা ছিল আমরা বলা যায় যে রামজি ম্যাকডোনাল্ডস,
1920s এবং 1930s। এরপরে আপনার ফুল গভর্নমেন্ট ছিল কেভিন অ্যাটলি 1940 থেকে 1945 থেকে 51। এরপরে আপনার হ্যারল্ড উইলসন আপনার 1964 থেকে 70। এরপরে আপনার জেমস কালার 1974 থেকে 1979, প্লাস টনি ব্লেয়ারের লং টার্ম সেখানে 1997 থেকে 2010। এই হলো আমাদের 6জন প্রাইম মিনিস্টার, ওকে। বাট এখন যেটা আমরা লেবার পার্টি আমরা দেখতে পাচ্ছি, ট্রেন্ড দেখতে পাচ্ছি, যেটা কি হতাশ, যেটা আমরা সকলে অনেকটা, আমরা যারা লেবার পার্টি অ্যাক্টিভিস্ট, আমরা যারা কমিউনিটি মেম্বার, যারা মুসলিম, বাই অ্যান্ড লার্জ মুসলিম কমিউনিটি কিন্তু আমরা প্রায় গত ইলেকশন 2017 ইলেকশনে প্রায় 87% মুসলিম ভোটার কিন্তু লেবার পার্টিকে ভোট দিয়েছে। কি 2020-তে একটা দেখছেন সেন্সাস দেখছেন আপনি, সেখানে আর 55% সাপোর্ট লেবার পার্টির থেকে কনজারভেটিভ, লেবার পার্টির মুসলিম সাপোর্ট কমে গেছে। যদি এটা এই অপিনিয়নটা এখন হয়, এটা দেখা যাবে আরও কমে আসতেছে। পাশাপাশি যেটা হচ্ছে, যেটা কি যে লেবার পার্টি, যে আমরা যেটা কানেক্ট ফিল করি আমরা লেবার পার্টির সাথে, এটা বলা যায় যে এই কিয়ার স্টারমারের এই লেবার পার্টি এবং রিসেন্ট যে গাজা কনফ্লিক্ট, এর মাধ্যমে লেবার পার্টি এবং কনজারভেটিভ পার্টির মাধ্যমে ডিফারেন্সটা আলটিমেটলি মানুষের পক্ষে ডিস্টিংগুইশ করা ডিফিকাল্ট, এবং অনেকটা আমরা হতাশ বলতে হবে, আমরা আপসেট এবং ডিসঅ্যাপয়েন্টেড। আমরা মনে করি যেটা কি কিয়ার স্টারমার শুড মাস্ট চেঞ্জ হিজ পলিসি টু কল ফর ইমিডিয়েট সিজফায়ার, so at least we can save some lives there, at least maintain some peace and security in the Middle East, and Palestinian people should live with the dignity as a human being, and their life is So, in danger. in a nutshell, We want to see that two-state solution effectively coming back to the negotiation table. A Labour Party make a serious effort that call for ceasefire immediately, and then support any kinds of things coming. I think so SNP calling some sort of motion tomorrow in Parliament, and I hope that Labour Party will support. Well, they Labour will Party not. will The leadership allow. has already issued Labour a Party will whip. support these things. Right. Thank you. সুপ্রিয় দর্শক, আমাদের সময় আপ, আরও সময় থাকতে ভালো হতো, কিন্তু সব সময় যত সময় থাক আলটিমেটলি দেখা যাবে যে আলোচনা শেষ হয়েও শেষ হয় না। তা আপনারা যে যে প্রান্ত থেকে আমাদের আলোচনা শুনেছেন, দেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার অতিথি যারা তাদের মূল্যবান সময় দিয়েছে, জুমের মাধ্যমে যোগ দিয়েছে ইব্রাহিম খলিল, স্টুডিওতে খালেদ নূর এবং সাজু আহমেদ, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আগামী সপ্তাহে একই সময়ে আবারও আমাদের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।